যেমনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমি এখানে প্রাইড থিয়েটারের ভেতরে দাঁড়িয়ে রয়েছি, আর ওখানে হাজার হাজার লোকের ভিড় তৈরি হয়েছে। লোকেরা তাদের পছন্দের হিরো রানার 100তম শো এর টিকিট কেনার জন্য এখানে একদিন আগে থেকেই জড়ো হয়েছেন। হ্যাঁ বন্ধুরা, কাল এই প্রাইড থিয়েটারের সব থেকে সাফল্যের নাটক এই একঘেয়ে জীবনের 100তম শো, যেখানে প্রখ্যাত অভিনেতা রানা এক অন্যরকম চরিত্রে অভিনয় করেন। রানা শুধু একজন অভিনেতাই নন, বলা ভালো উনি একজন জাদুকর। উনি ওনার অসাধারণ অভিনয়ের দ্বারা লোকের মন জয় করেছে। রানা এমন একজন সুপারস্টার যার নাটক এই একঘেয়ে জীবন 100তম শোয়ে পদার্পণ করছে। কাল ইতিহাসের পাতায় রানার নাম লেখা হবে। রানাকে থিয়েটারের জগতে একজন বাদশা বলে মনে করা হয়। রানা একজন এমন সুপারস্টার যিনি শুধু এই দেশেই নন, বরং সমগ্র দুনিয়ায় বিখ্যাত। এত কম বয়সে এত খ্যাতি খুব কম সুপারস্টাররাই পেয়েছে। রানা এমন একজন অ্যাক্টর যার বিখ্যাত নাটক এই একঘেয়ে জীবন কাল 100তম শোয়ে পদার্পণ করতে চলেছে। একটাই নাম, শুধু রানা রানা রানা, আর অন্য কোনো নাম নেই মিডিয়া লোকেদের কাছে। কিছু তো একটা করতেই হবে আমাকে। Pick up the phone. Pick up the phone. Shit. একবার বলেছি না মানে না, কোনো ছুটি পাওয়া যাবে না। আমার পয়সায় খাস আর আমার উপর কথা বলিস? মনে হচ্ছে আমার কথা তোমার কান দিয়ে ঢুকছে না। ওখানে গিয়ে বোঝাতে হবে, তাই না? দেখো, সকাল সকাল আমাকে ফোন করো না। হ্যালো, এক্ষুনি নিজের হাজবেন্ডকে ফোনটা ধরতে বলো, না হলে আমি এক্ষুনি তোমার বাড়ি পৌঁছে যাব। দেখো অমর, শান্ত হয়ে যাও, আমি কিছু একটা করছি। না তুমি কোনো টাকা পাবে না কোনো ছুটি, বুঝতে পারলে আমার কথা? ডার্লিং, এরকম ভাবে রাগ করতে নেই, তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। এই নাও। রামো, রামো, কোথায় মরলো আবার? ডার্লিং, রামু বাজারে গেছে, আমি দেখছি। রিল্যাক্স। আসছি। শেঠজি, শেঠজি, কি শেঠজি, আমি এমন কি ভুল করেছি যে আপনি আমাকে বাদ দিয়ে ওই ফালতু অ্যাক্টর রানাকে নিয়ে মেতে আছেন? আরে আমি তো ওই রানার থেকে অনেক বড় স্টার। তুমি স্টার নও, স্টার ছিলে, এটা বলো। আজকাল রানারই সময়, আর ওকে আমি কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছি সেটা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি কাল ওর 100তম শো। শেঠজি, শেঠজি, আমাকে ওখানে পৌঁছে দিন না, আর সহ্য করতে পারছি না আমি। এর থেকে বেশি আমি সহ্য করতে পারবো না। শেঠজি, শেঠজি প্লিজ আমাকে আবার একবার স্টার করে দিন প্লিজ। আরে অমর, এটা কি করছো? আরে ওঠো ওঠো ওঠো। আচ্ছা ঠিক আছে, কাল তুমি শোয়েতে চলে এসো থিয়েটার হলে। আমি তোমাকে অন্যভাবে লঞ্চ করব। সত্যি শেঠজি? হ্যাঁ, কিন্তু 3 ঘন্টা আগে পৌঁছে যেও। আরে শেঠজি, 3 নয় 4 ঘন্টা আগে আমি পৌঁছে যাব। থ্যাংক ইউ শেঠজি।
থ্যাংক ইউ। ডার্লিং, কালকে তো রানার 100তম শো, তাহলে তুমি অমরকে কি করে লঞ্চ করবে? রিটা, জহুরি আসল হিরেকে ঠিক চিনে নেয়। অমর সেই হিরেই, ওর মধ্যে ক্ষমতা আছে। তারপর কাল ওই শোতে নতুন একটা এন্ট্রি হবে। যদি দর্শকরা সেটা পছন্দ করে, ওকে রেখে নেব। আর এমনিতেও রানার একটু ডানা বেড়েছে। ডার্লিং, তোমার মন কত বড়। রানা, আজকে তো তুই শেষ, কারণ আজ আমি তোকে ছাপিয়ে চলে যাব। লোকেরা পাগলের মতো চিৎকার করবে, ও মোর ওয়ান্স মোর, ও মোর ওয়ান্স মোর। ইয়েস, টাইম টু শো অমর। কমন 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 কমন। ইয়েস, মাই ওয়ালেট। ইয়েস রানা, আজ সবাই জানতে পেরে যাবে কে হলো আসল স্টার আর কে হলো ট্যালেন্টেড। আমার মাথাটা হঠাৎ ঘুরছে কেন? আর হঠাৎ করে ঘাম হচ্ছে কেন? ঘাম হচ্ছে কেন আমার? হচ্ছেটা কি? কিছু কি হচ্ছে আমার? ডক্টরকে ফোন করতে হবে। হ্যালো হ্যালো, ডক্টর, ডক্টর। যখনই দেখো শুধু কাজ কাজ কাজ। ডক্টর বাবুদের চিৎকার, পেশেন্টদের ওষুধ, এই ওই। এটাই একমাত্র জায়গা যেখানে আমি মন দিয়ে গান শুনতে পারবো। এসব কি হচ্ছে? কোথায় গেল এ? দেখে নেবো একে, ছাড়বো না। এখান থেকেই তো এলো। অমরবাবু, কি অসভ্য বন্ধু আপনার! কি জোরে একটা থাপ্পড় মারলো আমায়! অমরবাবু, অমরবাবু, আপনি কিছু বলছেন না কেন? অমরবাবু, অমরবাবু, হ্যাঁ? স্যার, এ তো বিখ্যাত আর্টিস্ট অমর। স্যার, একে হঠাৎ কেউ কেন মারবে, তাও আবার হসপিটালে? গলা টিপে মারা হয়েছে। ডক্টর, এ তো আপনার পেশেন্ট ছিল। আপনি কোনো অ্যাটেন্ডেন্ট ছাড়া এভাবে ছেড়ে রেখে চলে গেলেন একা? আই এম সরি স্যার, কিন্তু অমরকে এখানে ফুড পয়জনিং এর চিকিৎসার জন্য আনা হয়েছিল, আর ওর শরীর অনেকটা ঠিক হয়ে গিয়েছিল। সেই জন্যই আমি ভাবলাম যে ওকে একা ছেড়ে দেওয়া যায়? যাকে এবার এটা বলো যে এখানে কাউকে আসতে দেখেছিলে তোমরা? কেউ মিট করতে এসেছিল একে? হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম। ওই ফায়ার এক্সিটের দরজা দিয়ে পালিয়ে যায়। স্যার, ভীষণই অসভ্য ছিল উনি। ওর মুখটা তো মনে আছে নিশ্চয়ই। ওই অদ্ভুত লোকটার মুখটা আমি কি করে ভুলতে পারি স্যার? রেডি? স্যার, স্কেচ। আরে, এটা তো মনোহর দেখছি, প্রাইড থিয়েটারের মালিক। স্যার, যবে আপনারা এই বদমেজাজি লোকটাকে ধরতে পারবেন, আমার তরফ থেকেও দুঘা দিয়ে দেবেন স্যার। স্যার, হুম? এই মনোহর তো দেখছি বেশ উঁচু মানের খিলাড়ি। এই মনোহরকে কিছু না জানিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে। সহজে রাজি হবে না। কিন্তু সেটা কিভাবে স্যার? এই প্রাইড থিয়েটারে কি নাটক চলছে, কি জানো নামটা? এই একঘেয়ে জীবন। কি বলছো তুমি? না, নাটকের নাম। ও, স্যার, ওই নাটকের তো আজকে 100তম শো। শো কটার সময়? 6টার সময়। শেষ কখন হয়? 8টায়। শো দেখতে যাবেন নাকি? না, ওখানে পাহারা দিতে হবে। চলো।
ডার্লিং, দেখেছো এখানকার সিকিউরিটি কত কড়া? কিন্তু ডার্লিং, আমরা তো এখানকার মালিক। তাহলে কি হলো? নিয়ম সবার জন্য সমান, আমাদেরও তল্লাশি হওয়া উচিত। কিন্তু ডার্লিং, তুমি এখানকার মালিক, আমি তোমার ওয়াইফ। তো আমি এখানকার মালকিন হলাম, আর আমার চেকিং যদি সবার সামনে হয় তাতে আমার খুব ইনসাল্ট হবে, অ্যান্ড আই বি ভেরি আপসেট। ওকে, এসো ডার্লিং। এক্সকিউজ মি স্যার, আপনি বিনা চেকিং এ ভেতরে যেতে পারবেন না। আপনি একটু এদিকে আসবেন প্লিজ। ম্যাডাম আপনিও। তুমি জানো না আমি এই থিয়েটারের মালিক? নতুন এসছো নাকি? সরি স্যার, আমি ঠিক জানতাম না স্যার, সরি ম্যাডাম। আচ্ছা শোন, আমার খিটখিটে বস এসে গেছে, আমি রাখছি। হ্যাঁ স্যার 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 স্যার, কি সৌভাগ্য আমার, আপনি এখানে এসেছেন। নুরি, নুরি, এখানে এসো। স্যার, ও আপনাকে আপনার সিট পর্যন্ত নিয়ে যাবে। পুরো ফ্রন্ট রোটা আপনার জন্য রাখা আছে, ঠিক সেই রকম যেমন আপনি চেয়েছিলেন। বিশেষ মানুষের জন্য বিশেষ সিট। স্যার, আপনার অনুমতি থাকলে আমি স্টেজের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এনজয় দ্য শো স্যার। আসুন স্যার, আসুন ম্যাম। তুমি কে হে আমাকে সিটে নিয়ে যাবার? আমি এই থিয়েটারের মালিক, আমার পুরো জানা আছে কোন সিটটা কোথায় আছে। কমান্ডার, এই তুমি দাঁড়াও। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম স্যার। হ্যালো স্যার, হ্যালো ম্যাম। আসুন, আমি আপনাদের সিট পর্যন্ত নিয়ে যাচ্ছি। আসুন স্যার। কোনো দরকার নেই, আমরা নিজেরাই গিয়ে বসতে পারবো। চলো। ডার্লিং, আসতে দাও না ওকে। আসুন স্যার। এসো। এখানে এসো, বসো। দেখেছ, সামনের এই পুরো রোটাতে আমি আর শুধু তুমি। স্যার, ম্যাম, আপনাদের কিছু লাগবে? কিছু ঠান্ডা আর কিছু স্ন্যাক্স? থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের কিছু লাগবে না, আর যদি আমার কিছু লাগে তাহলে আমি নিজে গিয়ে ফুড কোর্ট থেকে নিয়ে আসবো। অ্যান্ড প্লিজ ডু নট ডিস্টার্ব আস। ওকে ম্যাম। ইচ্ছে করছে তো গলা টিপে খুন করে দিই আমি। আমারও সেটাই ইচ্ছে করে। হ্যাঁ দয়া, কি খবর? মনোহর এসে গেছে, ভেতরে বসে নাটক দেখছে। ওর গাড়িও পার্কিং লটে আছে। ঠিক আছে, নাটক শেষ হওয়া অব্দি ওয়েট করি আমরা। স্যার, আমরা মনোহরের সাথে ভেতরে গিয়েও তো কথা বলতে পারি। না জয়ন্তী, ভেতরে নয়। দয়া ঠিক বলছে, ভিতরে হইচই পড়ে যাবে। প্রত্যেকটা এন্ট্রান্সে আমাদের নজর রাখতে হবে। স্যার, আমি অডিটোরিয়ামের ভেতরে গিয়ে নজর রাখছি। শোটাও দেখা হয়ে যাবে আর নজরও রাখা হবে। বাইরে বাইরে। যাকে ধরার জন্য এলাম তাকেই তো দেখছি মেরে দিল। আর তাও এতগুলো লোকের সামনে। এখানে তো শুধু একটাই ক্ষত দেখতে পাচ্ছি। মনে হচ্ছে ধারালো কোনো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে, ছুরির মতো। আঘাতটা সামনে থেকেই করেছে। নাটক চলাকালীন কেউ খুন করলো? স্যার, এই দেখুন, একটা ভাঙা ঘড়ি পেলাম এখান থেকে। আপনাদের মধ্যে কেউ চেনে নেই ঘড়িটা? এটা আমার স্বামীর ঘড়ি। ম্যাডাম, ম্যাডাম নিজেকে একটু সামলান। মনে হচ্ছে এখানে মারামারি হয়েছে।
আপনি ছিলেন মনোহর বাবুর পাশে প্লে দেখার জন্য? আমি ওনার পাশে বসেছিলাম, কিন্তু আমি কিচ্ছু দেখিনি। যখন লাইট জ্বললো তখন আমি দেখলাম যে উনি আপনি তো এনার পাশেই বসেছিলেন, তো আপনি কিছু দেখেছেন বা শুনেছেন তো নিশ্চয়ই, না। নাকি তবে এমনটা নয় তো যে আপনি আপনার হাজবেন্ড মনোহরকে? স্যার, এটা আপনি কি বলছেন? আমার হাজবেন্ড মারা গেছে। আমি নাটক দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে আসলে ব্যাপারটা কি হয়েছে স্যার, রানা স্যার এত ভালো অ্যাক্টিং করেন, ওনার অ্যাক্টিং দেখে সবাই সবকিছু ভুলে যায়। তো ম্যানেজার বাবু, আপনি কোথায় ছিলেন যখন এই খুনটা হয়? আমি এখানেই ছিলাম স্যার, ব্যাক স্টেজে। আর এনার আশেপাশে আর কে কে ছিল? রিটা ম্যাডাম ছাড়া আর কেউ বসেছিল না। মনোহর বাবুর জন্য পুরো ফ্রন্ট রোটা খালি ছিল। উনি এরকম সিটিংই বেশি পছন্দ করতেন। অদ্ভুত ব্যাপার, পাশে কেউ ছিল না। কোথাও না কোথাও তো গন্ডগোল আছে। ম্যাডাম তো এনার একেবারে পাশেই বসেছিল, কিন্তু ইনি তো আবার কিছু দেখানো নি, কিছু শোনেনও নি। এটা কি করে হয়? ছাড়ো, এদেরকে জিজ্ঞাসা করি, হয়তো এরা কেউ কিছু বলতেও পারে। প্লিজ আপনারা একটু শান্ত হন। দেখুন, আমাদের তদন্ত চলছে, প্লিজ শান্ত হন। স্যার, আপনারা আটকে রেখেছেন কেন? আমাদের যেতে দিচ্ছেন না কেন? দেখুন, খুনিকে ধরার জন্য আমরা আপনাদেরকে কিছু প্রশ্ন করব এখন। আপনাদের সামনে একটা লোকের খুন হয়েছে। যদি আপনারা কিছু দেখে থাকেন তো কোনো বিশেষ জিনিস বা এমন কোনো জিনিস যাতে আপনাদের অদ্ভুত লেগেছে, যাতে আমরা খুনিকে ধরতে পারি। না স্যার, কিচ্ছু দেখিনি। কিছু তো শুনেছেন নিশ্চয়ই, মনোহর বাবুর চিৎকারের আওয়াজ অথবা অন্য কিছু? না স্যার। না স্যার। না স্যার, না স্যার, কিচ্ছু না। মনে হচ্ছে এরা ঠিক করে নিয়েছে সবাই একসাথেই না বলবে। ঠিক আছে, তাহলে আপনাদের এখানে অনেক সময় থাকতে হবে আর কি। স্যার আমার কিছু বলার ছিল। আপনি স্যার, আমি নুরি আর ও নয়না, আমরা এই থিয়েটারের অ্যাটেন্ডেন্ট। কি বলতে চান? স্যার, অ্যাকচুয়ালি উনি আমাকে সিট পর্যন্ত নিয়ে যাওয়ার অনুমতিও দেননি, কিন্তু রীতা ম্যাম বোঝানোর পর নয়না ওদের নিয়ে গিয়েছিল। তো কি দেখেছিলে তুমি ওখানে? ওদের দুজনের মধ্যে কোনো ঝগড়া বা অশান্তি ছিল নাকি? না স্যার, কোনো কিছু দেখার সুযোগই পাইনি, কারণ ওনারা দুজনেই আমাকে ফিরিয়ে দিলেন। আর যখন আমি রিটা ম্যামকে কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারে জিজ্ঞেস করলাম, তখন উনি আমাকে না বলে দিলেন, আর বলে দিলেন ওনাদের যেন কেউ ডিস্টার্ব না করে। আচ্ছা, এই রিটা কি নাটক চলাকালীন বাইরে গিয়েছিল? জানি না স্যার, আমরা তো কিচ্ছু দেখিনি। ঠিক আছে, এই স্টারের সঙ্গে একবার দেখা করি। হ্যাঁ মিস্টার রানা, আপনি কি বলতে পারবেন কি করে হলো এইসব? আমি কি বলবো স্যার, আমি ওখানেই ছিলাম কিন্তু কিছু দেখতেই পাইনি। সবকিছু আমার জন্য হয়েছে স্যার, আমার কারণে উনি মারা গেছেন। আমি যদি একটু খেয়াল করতাম তাহলে আজ আমার সমস্ত ধ্যান অভিনয়ের দিকে ছিল স্যার। 100তম শোয়ের যে প্রেশারটা থাকে স্যার, সেটা শুধু আমিই জানি স্যার। সেটজির কারোর সাথে কোনো রকমের শত্রুতা তো সবার সঙ্গেই ছিল, সবাই ওনাকে হিংসা করতো। ওনাকে আপনি কবে থেকে চেনেন? বহু বছর ধরে স্যার। যখন আমি প্রথমবার এই শহরে কাজ খুঁজতে এসেছিলাম, তখন উনি আমাকে কাজ দিয়েছিলেন, উনি আমাকে স্টার বানিয়েছিলেন। আর আজ এটা কে? সরোনাথু, আমার অ্যাসিস্ট্যান্ট। ও, তুমি কোথায় ছিলে? স্যার, ও ব্যাক স্টেজে ছিল, বেচারা কথা বলতে পারে না। স্যার স্যার স্যার, যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ খুনিকে খুঁজে বের করুন স্যার। শো আবার শুরু না হলে। শো তো আর শুরু হবে না, যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে থিয়েটার বন্ধ থাকবে। স্যার, হ্যাঁ স্যার, পেয়ে গেছি। পেলে? গুড। কি পাওয়া গেল সারিকা? মনোহরের ক্ষতের স্ক্যানে রক্তের শুকনো বুদবুদ খুঁজছিল। শুকনো রক্তের বুদবুদ? বুঝলাম না। রক্তের বুদবুদ শুনলেই কিরম গা শিউরে ওঠে, তাই না? কি হলো এদা? এই ঠিক আছে তো?
আমি বোঝাচ্ছি। দয়া, এই ক্ষতটায় দেখছো, এটা কোনো ধারালো ছুরি দিয়ে করা হয়েছে, কিন্তু এত সূক্ষ্মভাবে করা হয়েছে এই ক্ষতটা, আমি আমার জীবনে এত গভীর ক্ষত কখনো দেখিনি। এমনটা মনে হচ্ছে যে কেউ একজন জোরে ছুরিটা ছুঁড়েছিল, ছুরিটা সোজা এর বুকের মধ্যে ঢুকেছে আর সেখানেই ওর মৃত্যু হয়েছে। ইনস্ট্যান্ট ডেথ। কিন্তু ছুরি দিয়ে এত গভীর আঘাত এটা কি করে হয় ডক্টর, আর তাও এতগুলো লোকের সামনে? এটা সম্ভব দয়া, যদি ছুরিটা ঠিক এই ধরনের হয়। ঠিক আছে, যদি ধরেও নিই যে এর মৃত্যু এই ছুরিতেই হয়েছে, তবু এই রক্তের বুদবুদ কথাটা, এটা তো বুঝলাম না, কি বলতে চাইছেন? রক্তের বুদবুদ মানে এয়ার অ্যাম্বুলিজম। এয়ার অ্যাম্বলিজম? ডক্টর সালুকে, আমি সত্যি কিছু বুঝিনি। বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি কোনো জিনিস কোনো কিছুর দিকে খুব জোরে ছোঁড়া হয়, এত জোরে যে ওই ছুরিটা হাওয়াকে কেটে দিয়ে ওর বুকের মধ্যে ঢুকে যায়, আর ওই হাওয়াকে ছেড়বার সময় ওই হাওয়ার একটা বুদবুদ ওই ক্ষতের মধ্যে নিয়ে ঢুকে যায়, আর ওই হাওয়ার বুদবুদকে বলা হয়ে থাকে এয়ার অ্যাম্বুলিজম। কিন্তু ডক্টর সালুকে, এত নিশ্চিত হয়ে আপনি কি করে বলতে পারছেন যে এর মৃত্যুটা এয়ার অ্যাম্বুলিজমের জন্যই হয়েছে? কারণ মনোহরের ক্ষত থেকে আমরা শুকনো রক্তের বাবলস পেয়েছি। তার মানে কোনো দক্ষ ছুরি চালকের কাজ এটা। একদম ঠিক। ডক্টর সালুকে, সোজাসুজি বলে দিলেই হতো এটা কোনো পাকা হাতের কাজ। এত ঘুরিয়ে ফিরিয়ে বলার কি মানে আছে বলুন তো? আর যদি নাই বলতাম তাহলে ওই এয়ার অ্যাম্বুলিজমের ব্যাপারটা জানতে কি করে? দেখো দয়া, এটা কোনো সাধারণ ছুরিবাজের কাজ নয়, এটা কোনো এক্সপার্টের কাজ। এক্সপার্ট? এরকম? হ্যাঁ, এই রকম। তাহলে তো এ ব্যাপারে আমাদের সাহায্য একটা লোকই করতে পারবে, সঞ্জু। সঞ্জু? কোন সঞ্জু? এই সঞ্জু এক বিখ্যাত ছোরাবাজ। একটা মার্ডার কেসের জন্য একে জেলের ভাত খেতে হচ্ছে। ও বলতে পারবে যে শহরে ও ছাড়া আর কটা ছোরাবাজ আছে। খোঁজ করো ও এখন কোন জেলে আছে, আর ওকে বাইরে আনার ব্যবস্থাও করো, কুইক। এত অডিয়েন্সের মধ্যে শো চলাকালীন মনোহরের খুন হয়েছে। বুঝতেই পারছি না যে এই খুনি এলো কোথা থেকে আর কোথা থেকে চলে গেল। হ্যাঁ স্যার, এখান থেকেও তো কিছু পেলামই না, আর যেটা দিয়ে ওকে খুন করা হয়েছে সেটাও পেলাম না। সেটাই তো অদ্ভুত ব্যাপার। এখানে মনোহর বসেছিল আর স্টেজ থেকে কেউ সোজাসুজি ওনাকে আঘাত করে, আর সেই অস্ত্রও নেই আর খুনিও নেই। শ্রেয়া, সিসিটিভি ফুটেজ চেক করে দেখো এখান থেকে কেউ গেছে আর এসেছে কিনা। স্যার, অংশু? আর এদের সবাইকে লাইন দিয়ে দাঁড় করো, সবাইকে চেক করে দেখি। এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাম। এখনই যে শোটা চলছিল তার ফুটেজ দেখান প্লিজ। ম্যাম, অডিটোরিয়ামের ভেতরের ফুটেজ আপনারা দেখতে পাবেন না, কারণ শোয়ের সময় লাইটটা বন্ধ থাকে। কোনো ব্যাপার না, আমরা প্রত্যেকটা ফুটেজ দেখতে চাই, কে ভেতরে এসছে, কে বাইরে বেরিয়েছে, সবকিছু। ওকে ম্যাম। স্যার, আমরা যা যা জানতাম আমরা তো আপনাকে বললাম। আমাদের কেন দাঁড় করিয়ে রেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরাও বাড়ি যাব, আমরাও বাড়ি যাব। এক মিনিট দেখুন, আপনাদের তল্লাশি নেওয়া হবে, তারপর যে যেখানে যেতে চাই যেতে পারেন। একটু কোঅপারেট করুন প্লিজ। ম্যাম, রিতা, কি হলো তোমার? ঠিক আছো? না, শরীর ঠিক লাগছে না, খুব টায়ার্ড লাগছে, আমি একটু রেস্ট নিতে চাই। স্যার প্লিজ, আমি বাড়ি যেতে চাই। স্যার, ওনার শরীর খারাপ লাগছে বলছেন। এনাকে বাড়িতে পৌঁছে দাও। স্যার, আমার গাড়ি পার্কিং লটে আছে, আমি চলে যাব।
থ্যাংক ইউ সো মাচ। পার্কিং লট অব্দি দিয়ে এসো। জি স্যার, চলুন সাবধানে। আশ্চর্য ব্যাপার, কেউ তো নিজের জায়গা থেকে ওঠেও নি। এক মিনিট, রিবাইন্ড করুন। স্যার, এখানে তো কারোর কাছ থেকে কিছুই পেলাম না। অদ্ভুত ব্যাপার, অস্ত্রটা গেল কোথায়? ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন, দরকার পড়লে আবার ডেকে নেব আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ শ্রেয়া। স্যার, একজন মহিলা নিজের জায়গা থেকে উঠেছিল। কি? 5-10 মিনিট পর ফিরে যায় আর নিজের জায়গায় বসে পড়ে। কে ছিল সে? রিটা। মাই গড, ও এখনো পার্কিং লটেই আছে। ওকে ধরো তাড়াতাড়ি। এই রিটা খুব বড় ড্রামা পাচ্ছে। ঠিক আছে তুমি দেখে, হ্যাঁ সাবধানে দেখে দেখে পা ফেলো, আস্তে। থ্যাংক ইউ সো মাচ। একটা কাজ করো, তুমি বসো, আমি এক্ষুনি এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। ইয়েস স্যার। জয়ন্তী, তাড়াতাড়ি রিটাকে আটকাও। এই দাঁড়াও, বেরো বাইরে। কি হয়েছে? বেরো বাইরে। কি হয়েছে? এটা কি অসভ্যতা? আমাকে কেন বাড়ি যেতে দিচ্ছেন না? মনোহরকে খুন করে পালাচ্ছ। 7:50 অডিটোরিয়াম থেকে তুমি বেরিয়েছিলে, নিজের জায়গায় তুমি ভাড়া করা কাউকে বসাও আর মনোহরকে খুন করাও, আর 5 থেকে 10 মিনিট পর আবার ওখানে ফিরে আসো। এসব আপনি কি বলছেন? আমি কোথাও যাইনি। তোমার অডিটোরিয়ামে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সব কিছু রেকর্ড হচ্ছিল। কে এসেছিল আর কে গেছিল সব কিছু। তাও মিথ্যে বলছো তুমি। হ্যাঁ, আমি থিয়েটারের বাইরে এসেছিলাম। কেন কেন গিয়েছিলে? কারণ আমার বন্দুকটা চলছিল না। বন্দুক? ছাড় এটা। তাহলে এটা দিয়ে মনোহরকে খুন করেছো? আমি মনোহরকে মারিনি, আর আমার এটাতেই সবচেয়ে খারাপ লাগছে যে আমি ওকে মারতে পারিনি। আমি মনোহরের সাথে এখানে এই জন্য এসেছিলাম যাতে আমি ওকে মারতে পারি, কিন্তু আমি যখন বন্দুকটা বের করলাম তখন ওটা চলছিল না, আর ওটা চেক করতেই আমি বাইরে এসেছিলাম। সময় বেশি ছিল না, তাই ভেতরে গেছিলাম। মনোহরকে কেন মারতে চাইছিলে? ও আমার অমরকে মেরে ফেলেছে, আমি তার বদলা নিতে চেয়েছিলাম। অমরের খুনের প্রতিশোধ? অমর আমার খুব ভালো বন্ধু ছিল, আমরা একে অপরকে ভালোবাসতাম, আমরা খুব কাছাকাছি এসে গেছিলাম, আর সেটাই হয়তো মনোহর জেনে গেছিল। আর যখন অমরের হঠাৎ খুন হলো তখন আমি বুঝে গেছিলাম যে মনোহরই অমরকে মেরেছে। আরে মনোহরের মতো নোংরা লোককে তো আমি টাকার জন্য বিয়ে করেছিলাম, কিন্তু আমার মন শুধু অমরকেই চাইতো, কিন্তু অমর আমার থেকে বেশি থিয়েটারকেই ভালোবাসতো। মনোহরকে তো তুমি অন্য কোথাও খুন করতে পারতে, এই থিয়েটারের মধ্যে কেন মারতে এলে এত ভিড়ের মধ্যে? আমি কি করব? মনোহর আমাকে এখানে জোর করে এনেছিল, বলছিল রানার 100তম শো, ওর নাকি স্পেশাল এন্ট্রি হবে, ওকে সম্মানিত করা হবে, আরো অনেক কিছু। আমি ভাবলাম এটাই সবচেয়ে ভালো সুযোগ, অন্ধকারে আমি ওকে মেরে ফেলবো,
আর তারপর ওখান থেকে বেরিয়ে যাব। মনোহরের স্পেশাল এন্ট্রি সেটা কি? আমি জানি না, যশবন্তই মনোহরকে এই স্পেশাল এন্ট্রির ব্যাপারে বলেছিল। মনোহর সকালে এসেও ছিল এই স্পেশাল এন্ট্রি রিহার্সালের জন্য। তাহলে তো এই স্পেশাল এন্ট্রির ব্যাপারে যশবন্তকে জিজ্ঞাসা করি। যতক্ষণ আসল খুনি ধরা না পড়ছে ততদিন কাস্টাডিতে থাকবে। কিন্তু আমি তো কিছু করিনি। চুপ। নিয়ে চলো একে। সালাম স্যার। স্যার, আপনি তো আগের মতোই এখনো হ্যান্ডসাম আছেন। তাই না? আমার সত্যি বের করার কায়দাটাও ঠিক আগের মতোই আছে। কি বলছেন স্যার? আপনার থাপ্পড় আর দরজা ভাঙা কি করে বলবো স্যার? আর আমি তো এখন আপনার অতিথি স্যার। কিছু অতিথি সেবা নিশ্চয়ই করবেন আমার জন্য। বকবক বন্ধ কর আর চটপট বলে ফেল যে তুই কোনো ছোড়াবাজকে জানিস যে এই শহরের লোক আর যে আগে তোর সঙ্গে কোনো কাজে ছিল। স্যার, গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল পেতে পারি? এবার বল। আপনি জেনে কি করবেন স্যার? তার মানে তোর জানা আছে? হ্যাঁ জানি, কিন্তু একটা শর্তে বলতে পারি। তুই সিআইডির সামনে শর্ত রাখতে চাস? স্যার, প্রথমবার সিআইডির জন্য কাজ করব, কিছু শর্ত তো রাখতেই হবে। তোর না বল। আমার শাস্তি মুকুব করুন স্যার, তার বদলে আমি এই শহরের সমস্ত ছোড়াবাজদের ঠিকানা আপনাদেরকে জানিয়ে দেবো। সঞ্জু, যদি তোর কথা সত্যি হয় না তাহলে শর্তের ব্যাপারটা আমরা পরে ভাবতে পারি। ঠিক আছে স্যার, বলে দিচ্ছি। একজন ছোড়াবাজ আছে যে বড় ময়দানের সার্কাসে কাজ করত। ও কিন্তু দারুণ ছোড়াবাজ স্যার। কোথায় পাবো একে? এখন কোথায় পাবেন সেটা জানি না, সেটা ওই বড় ময়দানে গিয়ে আপনাদের জানতে হবে। আমরা কোনো খোঁজ করতে যাব না, খোঁজ করতে হবে তোকে। এনে ধর, ফোন লাগা, কুইক, স্পিকারে দে। হ্যালো হ্যালো কাকা, আমি সঞ্জু। আরে সঞ্জু, কেমন আছিস তুই? তোর শাস্তির মেয়াদ শেষ। না কাকা, তবে মনে হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কাকা, ওই রাজু ছোড়াবাজ আপনার সার্কাসে কাজ করতো না? আচ্ছা, এখনো কি ওই সার্কাসে কাজ করে? আরে না না রে বাবা, ওই সার্কাসটা তো অনেকদিন বন্ধ হয়ে গেছে। এখন তো সেই জায়গায় এখানে মাঠে বাচ্চারা খেলাধুলো করে, আর রাজুরও কোনো খোঁজ খবর নেই। তুই তো রাজুকে দেখেছিস তাই না? দেখতে কেমন ওকে? এই লোকটা, এটা তো রেডি। অভিজিৎকে ফোন করো, দেখো তো কোথায় আছে ও। ইয়েস স্যার। এই স্যার, আপনার কাজ তো করে দিলাম স্যার, এবার আমার কেসটা দেখুন। স্যার, আপনি হাসছেন কেন স্যার? সঞ্জু, একটা কথা সবসময় মাথায় রাখবি, সিআইডি আর চোরেদের মধ্যে সম্পর্কটা সবসময় একতরফাই হয়, যেখানে চোর শুধুই সত্যি কথা বলে। দুটো খুনের পর সাজা মাফ করার কথা বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? নিয়ে যাও একে। চল। স্যার, হ্যাঁ, অভিজিৎ স্যারের ফোনই লাগছে না, কাউকেই ফোনে পাচ্ছি না স্যার। আমাদের থিয়েটারে এখনই যেতে হবে। কি কেমন আছেন আপনি? আরে স্যার, আপনারা এখানে? একদম ঠিক, আপনার কাছে কিছু জানার ছিল। স্যার, আপনাদের আমি সব কিছু বলেছি, আমি আর কিছু জানি না। আপনারা শুধু এই কেসটাকে সলভ করে দিন আর এই থিয়েটার হলটা ওপেন করে দিন। সমাধান তো তখনই হবে মিস্টার যশবন্ত, যখন আপনি স্পেশাল এন্ট্রির ব্যাপারে আমাদের বলবেন। স্পেশাল এন্ট্রি? সেটা আবার কি স্যার? ওই যে আপনি মনোহরকে বলেছিলেন না যে ওনাকে নাকি আপনি স্পেশাল ভাবে এন্ট্রি করাবেন, কি ছিল সেই স্পেশাল এন্ট্রি? স্যার, আপনারা কি করে জানলেন এই স্পেশাল এন্ট্রির ব্যাপারে? দেখুন, আমরা তো অনেক কিছু জানি, ভালোভাবে আপনি সবটা বলে দিন, না হলে খুব প্রবলেম হয়ে যাবে। স্যার, ওই আমি কিছু জানি না, আমি তো ওই ব্যাস মানে এইটুকুই বলা হয়েছিল যে এ ব্যাপারে তুমি যা যা জানো সব সোজাসুজি বলে ফেলা, বুঝলে? স্যার, ওই আমাকে বলা হয়েছিল যে নাটক শেষ হয়ে যাবার 10 মিনিট আগে। সচিন, সামলাও ওকে। শ্রেয়া, অংশু,
খোলা আছে। অংশু, তুমি এখানে দাঁড়াও। স্যার এখানে এতগুলো ডাস্টবিন। সেটা তো আমিও ভাবছি। সরে যাও তুমি। এটা দরজা। ভেতরে ঢুকে দেখি। মাই গড, এ তো মারা গেছে। মাই গড, অদ্ভুত। এর উপরেও ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, আর মনোহরকেও ছুরি দিয়ে মারা হয়েছিল। কিন্তু মনোহর সেই সময় এখানে বসেছিল, এই চেয়ারটাতে। ছুরিটা ওখান থেকে এসছে, আর এই ছুরিটা এদিক থেকে মেরেছ। এটা আবার নয়তো যে খুনি দুজন আলাদা হতে পারে। খুনি আশেপাশে কোথাও আছে, অ্যালার্ট থেকো। আমি ওদিকে দেখছি। স্যার এটা কি? এক মিনিট শ্রেয়া। জয়ন্তী, স্যার 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 এই সিট। স্যার জয়ন্তী, সচিন স্যার, স্যার আমি নিচে চলে যাচ্ছি। স্যার সচিন স্যার, স্যার জয়ন্তী। অভিজিৎ স্যার, আপনারা এখানে কি করছেন? আরে তাহলে এই ব্যাপার। স্যার স্যার, সচিন স্যার। জয়ন্তী উপরে স্যার এটা আচ্ছা, তাহলে এই ব্যাপার। মাই গড, স্যার এসব কি হচ্ছে? কিছুই বুঝতে পারছি না। কিছু কিছু বুঝতে পারছি সচিন। খুব প্ল্যানিং করে করা হয়েছে এইসব। খনি খুব চালাক। স্যার তার মানে এর উপরে অডিটোরিয়াম। কোন সিটে বসেছিলে তুমি? ফ্রন্ট রো এর 4th সিটে। ওখানে যেখানে মনোহর বসেছিল? আচ্ছা, তাহলে বেসমেন্টের রুমটা মনোহরকে মারার জন্যই বানানো হয়েছে। তার মানে শো চলাকালীন কেউ এই নবটা ঘুরিয়েছিল আর মনোহরকে নিচে নিয়ে এসেছিল। কারেক্ট, যেভাবে জয়ন্তী নিচে চলে এলো। তারপরে মনোহরকে খুন করলো, আর তারপরে নবটাকে ঘুরিয়ে সিট সমেত মনোহরকে উপরে তুলে দিয়েছিল। তাহলে এটাই ছিল মনোহরের স্পেশাল এন্ট্রি। ঠিক বলেছো অভিজিৎ। তো অবশেষে তোমরা ঘরটা খুঁজে বের করেই ফেললে, কিন্তু দুঃখের বিষয় তোমরা এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। শ্রেয়া স্যার, ওই দেখুন স্টেজে। এ তো যশবন্ত মারা গেছে। একে কে মারলো? স্যার কারোর ফোন লাগছে না। ওরাও আবার কোনো বিপদে পড়লো না তো? না না ফ্রেডি, এটা হতে পারে না। একটা কথা মাথায় ঢুকছে না, এই স্টেজটায় সবাই মরে যাচ্ছে কি করে? দেখো তো আশেপাশে দেখো। এটা কি? অন্যের কাছে নাক গলানোর খুব শখ না তোমাদের, কিন্তু আর নাক গলাতে পারবে না।
কারণ তোমরা এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। স্যার, এই গলাটা কার? নিচে গিয়ে দেখতে হবে। এদিক দিয়ে যাই। না, দিব্য, তুমি লাশের পাশে থাকো, অন্য কোনো রাস্তা বের করতে হবে। চলো। মানতে হবে ভাই, আরে কি ব্রেন পেয়েছো ভাই তুমি। বাহ, মনোহরকে মারার জন্য কি ভালো ব্যবস্থা করেছো তুমি। অবশেষে আমার বুদ্ধিটা কাজে এলো। এই সিটটা উপর থেকে নিচে নামা, এই নব, এই সব কিছু তো আমারই বুদ্ধি ছিল। আরে কিন্তু মনোহর তোমার কি ক্ষতি করেছিল? ওকে মারতে কেন চাইছিলে তুমি? শুধু টাকার জন্য এই থিয়েটারটাকে নষ্ট করছিল। রোজ আমাকে হুমকি দিত যে রানা বেশি বাড়িস না, অন্য কাউকে আমি স্টার বানিয়ে দেবো। সেই সময় আমি ঠিক করেছিলাম যে ওকে মেরে ফেলে এই থিয়েটারটা আমি দখল করব আর একজন আসল আর্টিস্টের মতো এটাকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু মনোহর স্পেশাল এন্ট্রির জন্য কি করে রাজি হয়ে গেল? কারণ আমি ওকে বলেই দিয়েছিলাম যেহেতু মনোহর এটা 100তম শো, তাই যেভাবেই হোক না কেন ওকে একটা স্পেশাল এন্ট্রি করতে হবে। আমি ওকে এই সিটটাও দেখাই। আমি ওকে বললাম যে এই ঘরটা থেকেই আমরা ওকে স্টেজে নিয়ে যাব। আর আমি ওকে এটাও বললাম ওর এই স্পেশাল এন্ট্রিটা দেখে লোকজন পাগল হয়ে যাবে, থিয়েটারে তালির বর্ষা হবে। আর ও রাজি হয়ে গেল। আর নাটক শেষ হয়ে যাওয়ার ঠিক 10 মিনিট আগে যখন যশবন্ত নবটা ঘোরালো আর যেই মনোহর নিচে এলো, নথু তখন ছুরি চালালো আর যশবন্ত মনোহরকে আবার ওপরে নিয়ে আসলো। এই লোকটা পালাচ্ছিস কোথায়? কিরে, রাজু থেকে নথু সেজে প্রতিভা দেখাতে এসেছিলিস তুই? তোর সার্কাসে কাজ করার খুব শখ না? তোদের দুজনকে এবার অদ্ভুত একটা সার্কাসে পাঠাবো, জেলে।